এক্সট্রা ক্লাসগুলো স্যার আমাদের পড়ানো হয়েছে, এই সেকশনে আরেকটু বেশি পড়ানো হয়েছে। তো বি সেকশনে যেটুকু পড়ানো হয় না ওইটুকু আমি বলে দিচ্ছি আগে। তো তার আগে আরেকবার একটু চেক করে দেখি যে রেকর্ডিংটা হচ্ছে কিনা ঠিকঠাক। আচ্ছা, তো তোমাদের যদি মনে থাকে আমরা লাস্ট দিন হচ্ছে এই ইয়াগুলো পড়ানো হয়েছিল, বি সেকশনে একটু পিছানো, সো বি সেকশনে একটু রেসপন্স করো যে তোমাদের এগুলো পড়ানো হয়েছিল আর কি, মানে এই যে ইরিগেশন মেথড গুলা। স্যার গত ক্লাসটা স্যার 1 থেকে 2 মিনিট একটু রিভিউ দিলে ভালো হয় স্যার, মানে আমরা গোছাইতে পারবো কিছুটা। আর যে বই থেকে যে অংশটুকু পড়ানো হয়েছিল, 1 নাম্বার চ্যাপ্টার তোমাদের শেষ হয়ে গেছিল, এটুকু আমার মনে আছে। সো সেকেন্ড চ্যাপ্টার যেটা, ওইটারও কিছু অংশ হচ্ছে এ সেকশনে পড়ানো হয়ে গেছে, এ সেকশনের একটু রিপিট হবে। আচ্ছা, তো প্রথম ক্লাসে আমরা হচ্ছে অলরেডি হচ্ছে মানে বি সেকশন যারা, তাদের মোটামুটি 1.5টার মতো 2টা ক্লাসের অ্যাটেন্ডেন্সও দেওয়া হয়েছে এবং ইয়াও করা হয়েছে, এই জন্য ক্লাস বেশি হয়েছিল আর কি। তো তোমাদের বইয়ের যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটাই মূলত প্রথম দিন পড়ানো হয়েছে। তো এইখানের সব কিছু না, দেখবা স্লাইডে যেগুলো যেগুলো আছে শুধু ওগুলাই হচ্ছে বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে বলা হয়েছে। এবং স্লাইডের বাইরেও যেগুলো পড়ানো হয়েছে, যে এখানে যদি দেখো যে ইরিগেশনের ডেফিনেশন, হিস্ট্রি, ইম্পর্টেন্স, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এগুলোই বইতে আছে আর কি। তো এখানে মেইন ইম্পর্টেন্ট জিনিস ছিল হচ্ছে এই যে ইরিগেশন মেথডস গুলা, এই যে 7টা মেথড আছে, ফ্রি ফ্লাডিং, বর্ডার ফ্লাডিং, চেক ফ্লাডিং, বেসিন ফ্লাডিং, পিউরো ইরিগেশন, স্প্রিংকলার ইরিগেশন, ড্রিপ ইরিগেশন। তো এই যে মেথড গুলো ছিল, এই মেথড গুলো তোমাদের এখানে ওগুলো সবই এক্সপ্লেন করা হয়েছে। এবং এইখানে একটা প্রমাণ ছিল, যে প্রমাণটা দেখানো হয়েছে, এবং এটার একটা ম্যাথ ছিল, সেই ম্যাথটাও গতদিন করানো হয়েছে। আর বাকি মেথড গুলো ডিসকাস করা হয়েছে আর কি প্রথম ক্লাসে। সো আমরা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার শুরু করব, বাট সেকেন্ড চ্যাপ্টারটা আমরা বই থেকে শুরু করব। এবং একই সাথে তোমরা যদি একটু বইটা দেখো, এই বইতে যে দেখো অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ বা এই যে টাইপস অফ ইরিগেশন, এই জিনিসগুলাই এখানে আছে। তো আমি বলছিলাম যে স্লাইডে আমরা আসলে মূলত মূল পয়েন্টগুলো নিচ্ছি। তো মূল পয়েন্টগুলা পড়লে সবসময় যে তোমার মনে থাকবে জিনিসটা এমন না। তো এই জন্য এইখান থেকে বই থেকে মানে টোটালটাই পড়বা, তো তাহলে তুমি তোমার মতো করে লিখতে পারবা। যেমন ফ্রি ফ্লাডিং এর যে কি পয়েন্টগুলো, ওগুলো দেখবা স্লাইডে লেখা আছে, বাট ওরকম 1-2 লাইন লিখলে তো আর হচ্ছে তুমি ভালো মার্কস পাবা না, তোমাকে তো ডেসক্রিপশন লিখতে হবে। তো এইটা দেখবা বইতে আছে টোটালটাই। তো এই জন্য বলছিলাম যে এই জিনিসগুলো বই থেকে পড়বা। এবং তোমাদের যে প্রমাণ করানো হয়েছে, ম্যাথ করানো হয়েছে, এগুলো সবই বইতে আছে, এখানে দেখো বইতে আছে এগুলো। তো এই জন্য যেটা করবা যে স্লাইডের বাইরে একটা টপিক পড়তে বলছিলাম এখান থেকে, সেটা হচ্ছে এই যে ওয়াটার কোয়ালিটিটা, কোয়ালিটি অফ ইরিগেশন ওয়াটার। তো কোয়ালিটি অফ ইরিগেশন ওয়াটারে আমাদের যে অংশটা ছিল, সেখানে হচ্ছে যে দেখো সলিউবল সল্টের যে পোর্শনটা ছিল, এসএআর, আচ্ছা সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও, আরেকটা হচ্ছে আমরা ওই যে লো স্যালাইনিটি, মিডিয়াম স্যালাইনিটি, হাই স্যালাইনিটি, এই জিনিসগুলোর জন্য বলছিলাম যে এই টেবিলটা মনে রাখতে হবে। তো এই টেবিলটা পড়বা এখান থেকে। আরেকটা হচ্ছে যে এখানকার সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও, এটার একটা ম্যাথও করানো হয়েছিল গত ক্লাসে। তো এইটার জন্য টেবিল ছিল টেবিল 1.2। তো এই দুইটা জিনিস হচ্ছে বই থেকে খুব, মানে বাকি জিনিসগুলোও পড়বা, বাট এই জিনিসগুলো হচ্ছে বইতে নাই, এই জন্য বলছি এগুলো হচ্ছে এইখান থেকে পড়বা আর কি। এবং এইখানে এই যে বইয়ে আমরা এক্সাম্পলটা সলভ করছিলাম, এটা যেটা ছিল সেইখানেই। এবং এটাও বলছিলাম যে এই চ্যাপ্টার থেকে কি ধরনের কোশ্চেন হইতে পারে, সেটা আসলে যে এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন দেওয়া আছে। তো এই কোশ্চেন গুলাই এখান থেকেই, যেমন বলছিলাম যে হোয়াট ইজ মিন বাই ফ্রি ফ্লাডিং, হাউ ডাজ ইট ডিফার ফ্রম চেক ফ্লাডিং এন্ড ফ্রি ফ্লাডিং, মানে বর্ডার ফ্লাডিং কি জিনিস, চেক ফ্লাডিং এবং ফ্রি ফ্লাডিং এর সাথে ডিফারেন্সটা কি।
এই ধরনের কোশ্চেন আসতে পারে। আর ম্যাথ গুলো তো দুইটা ম্যাথ আছে, দুইটা ম্যাথ আসতে পারে। তো এইটাই ছিল মানে প্রথম ক্লাসের ওভারভিউ আর কি। এরপর আমরা সেকেন্ড চ্যাপ্টার ইয়াতে শুরু করছি এ সেকশনে। তো বি সেকশনে যেহেতু শুরু করিনি, আমরা শুরুর জিনিসগুলো হচ্ছে এই জন্য রিপিট করতেছি। তো শুরুতে যেটা ছিল এখানে কিছু ডেফিনেশন ছিল, ক্রপ পিরিয়ড, বেস পিরিয়ড, ডিউটি ডেল্টা। এই জিনিসগুলো স্লাইডেও আছে, বাট একটু পরে আছে আর কি। তো ক্রপ পিরিয়ড কি বেস পিরিয়ড কি, এটা যদি আমি প্রথম ক্লাসেই বলছিলাম যে ক্রপ পিরিয়ডটা হচ্ছে কি, যে তুমি যখন প্রথম বীজ বপন করতেছো সেখান থেকে তুমি যখন ফসল হারভেস্ট করতেছো, এটাই দেখো যে এখানে লেখা আছে যে দ্য টাইম পিরিয়ড that elapses from the instant of its sowing to the instant of its harvesting is called crop period. তারপর বেস পিরিয়ড। তো বেস পিরিয়ড আর ক্রপ পিরিয়ডে একটু পার্থক্য আছে। তো বেস পিরিয়ডটা কি জিনিস? আচ্ছা, এক মিনিট। পার্থক্যটা দেখো যে বেস পিরিয়ডটা হচ্ছে যে দ্য টাইম বিটুইন দ্য ফার্স্ট ওয়াটারিং অফ এ ক্রপ এট দ্য টাইম অফ ইটস সোয়িং টু দ্য লাস্ট ওয়াটারিং। তো এটা আমি লাস্ট দিন বলছিলাম যে দুইটা জিনিস অনেক জায়গায় একইভাবে প্রেজেন্ট করা হয়, বাট দুইটা আসলে এক জিনিস না। একটা হচ্ছে তুমি যখন ফার্স্ট বীজ বপন করতেছো এবং যখন তুমি ফসল কাটতেছো, এই দুইটার মাঝখানের সময়টা বলা হচ্ছে ক্রপ পিরিয়ড। আর বেস পিরিয়ডটা হচ্ছে তুমি যখন ফার্স্ট পানি দিচ্ছ এবং সর্বশেষ যখন পানি দিচ্ছ, সেটা হচ্ছে বেস পিরিয়ড, এর মাঝের সময়টা আর কি। তো এখন তুমি যখন লাস্ট পানি দিচ্ছ, তো তার পরপরই কিন্তু ফসল কেটে ফেলতেছে এমন না, একটু সময় লাগে আর কি। তো এই জন্য যেটা হয় যে ক্রপ পিরিয়ডটা বেস পিরিয়ডের থেকে একটু বেশি হয় আর কি, কারণ দেখা যাচ্ছে লাস্ট পানি দেওয়ারও বেশ কিছুদিন পরে হয়তো ফসল কাটা হয় আর কি। আচ্ছা, তারপর দুইটা ইম্পর্টেন্ট জিনিস, ডিউটি এবং ডেল্টা। এবং এই ডিউটি ডেল্টার মাঝে একটা রিলেশন আছে, তো এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে যে ডেল্টা জিনিসটা কি। যে দেখো প্রত্যেকটা ফসল একটা নির্দিষ্ট অ্যামাউন্টের হচ্ছে তোমার একটা টাইম পর্যন্ত একটা সার্টেইন অ্যামাউন্টের ওয়াটার নিতে পারে। মানে তার যে গ্রোথ, এই গ্রোথের জন্য ধরো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ওয়াটার নিতে পারে, এর বেশি ওয়াটার আসলে নিতে পারে না। এটা দেখা যায় 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। তো এক এক ক্রপের এক এক রকম আর কি। তো এইটা যেটা হয় যে টোটাল যে ডেপথের ওয়াটার সে নিচ্ছে সেটাকেই আসলে বলা হচ্ছে ডেল্টা। এই যে দেখো, টোটাল ডেপথ অফ ওয়াটার ইউজুয়ালি সেন্টিমিটারে প্রকাশ করা হয়, রিকোয়ার্ড বাই ক্রপ টু কাম টু ইটস ম্যাচিউরিটি। মানে তার ম্যাচিউর হওয়ার জন্য যে ডেপথ অফ ওয়াটারটা লাগে সেটাই হচ্ছে যে ডেল্টা। তো সঙ্গে আসলে তুমি এই লাইনটা লিখে দিলেই হবে। আর এখানে দেখো ছোট ছোট দুইটা প্রবলেম আছে। ছোট ছোট প্রবলেম বলতে এগুলো এক লাইনের ম্যাথ। দেখো বলছে যে হচ্ছে রাইসের হচ্ছে 10 সেন্টিমিটার ডেপথের ওয়াটার লাগে, ইন্টারভেল হচ্ছে 10 days। তো ক্রপ পিরিয়ড হচ্ছে 120 দিন। তো ক্রপ পিরিয়ড যদি 120 দিন হয়, তোমার 10 দিন পর পর পানি লাগতেছে, তাহলে কতবার পানি দিতে হবে? 120 ভাগ 10, তাই না? তো রেসপন্স করো। জি স্যার। তার মানে তোমার 12 বার করে পানি দিতে হবে। তো প্রত্যেকবারে তুমি কতটুকু করে দাও? 10 সেন্টিমিটার করে। তাহলে 12 বারে কত হবে? 120 সেন্টিমিটার। তাহলে 120 সেন্টিমিটারটাই হচ্ছে কি ওই রাইসের জন্য হচ্ছে ডেল্টা। তারপরে প্রবলেমটা জি দেখো স্যার। একই জিনিস। যে দেখো গমের জন্য বলছে যে হুইট রিকোয়ার্ড 7.5 সেন্টিমিটার অফ ওয়াটার আফটার এভরি 28 days and the base period for wheat is 140 days. Find out the value of delta for wheat. তাইলে এখানে যেটা বলতেছে যে 28 দিন পর পর হচ্ছে যে ওয়াটারিং করতেছো, কতদিন জুড়ে? বেস পিরিয়ড হচ্ছে 140 দিন। তাহলে কতবার পানি দিতে হবে? 140 ভাগ 28, মানে 5 বার। তাহলে প্রতিবারে দাও কতটুকু? 7.5। তাহলে 5 × 7.5 মানে 37.5 সেন্টিমিটার। এটাই হচ্ছে তার ডেল্টা। আচ্ছা, এখানে দেখো একটা চার্ট দেওয়া আছে বিভিন্ন ফসলের বিভিন্ন রকম ডেল্টা। যেমন এটা মুখস্থ রাখতে হবে না, বাট এমনি জানার জন্য দেখতে পারো, যেমন রাইস, সুগার কেন, হুইট, মানে যেগুলো আমাদের কমন ফসল আর কি। তো দেখো রাইসের 120 সেন্টিমিটার, সুগার কেনের 120 সেন্টিমিটার, মানে এদের পানি কিন্তু বেশি লাগে। আবার দেখো সেই তুলনায় গমের পানি অনেক কম লাগে। আচ্ছা, এরপর আসো ডিউটি। ডিউটি জিনিসটা হচ্ছে কি? ডিউটি হচ্ছে দ্য ডিউটি অফ ওয়াটার ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ভলিউম অফ ওয়াটার এন্ড দ্য এরিয়া অফ
দ্য ক্রপ ইট ম্যাচিউরস। তার মানে কি, যে তোমার যে ভলিউমের ওয়াটার তুমি দিচ্ছ এবং সেটা যে পরিমাণ এরিয়াকে ম্যাচিউর করতেছে, এই দুইটার মাঝের একটা রিলেশন। তো এইটা আসলে যেটা করা হয়, যে মানে এটা যেভাবে সংজ্ঞায়িত করা হয়, যে তুমি যদি হচ্ছে 1 কিউমেক মানে 1 মিটার কিউব অফ ওয়াটার কন্টিনিউয়াসলি দাও, কতদিন দিবা? বেস পিরিয়ড যতদিন ততদিন। তাহলে বেস পিরিয়ড বি ডেজ, এতদিন ধরে তুমি 1 কিউমেক ওয়াটার যদি দাও, তাইলে যতটুকু এরিয়া সে হচ্ছে ম্যাচিউর করবে, মানে ওই ওয়াটার দিয়ে যতটুকু এরিয়া ম্যাচিউর হবে, ধরো তোমার 200 হেক্টর ম্যাচিউর হইলো, তার মানে এই 200 হেক্টর পার কিউমেক এটাই হচ্ছে তার কি হবে, ডিউটি আর কি। তো ডিউটিকে ইউজুয়ালি ডি দ্বারা প্রকাশ করা হয়। তাইলে এখন আসো যে ডিউটি আর ডেল্টা রিলেশনশিপটা কি। তো ডিউটি আর ডেল্টা রিলেশনশিপ এটা কিন্তু থিওরি কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। যে ধরে নাও যে তোমার বেস পিরিয়ড বি দিন, 1 কিউমেক ওয়াটার তুমি দিবা বি দিনের জন্য, তাহলে টোটাল ভলিউম কত হবে? 1 কিউমেক মানে কি, 1 মিটার কিউব পার সেকেন্ড, তাই না? এখন তোমার এইটার ইউনিট কি, বিটা হচ্ছে ডেইসে, তাহলে সেকেন্ডকে দিনে কনভার্ট করতে হবে। এটা যেহেতু পার সেকেন্ড ছিল, তো দিনে কনভার্ট করতে গেলে কি হবে, একদিনে কয় সেকেন্ড, ৮৬,৪০০ সেকেন্ড, তাই না? অথবা তুমি যদি ভেঙে ভেঙে করো যে একদিন তার মানে 24 ঘন্টা, 1 ঘন্টায় আবার 60 মিনিট, প্রতি মিনিটে আবার 60 সেকেন্ড, তো এগুলো গুণ করলে ওই ৮৬,৪০০ই পাবা। তার মানে তোমার টোটাল ভলিউম হবে এই ৮৬,৪০০ বি, এত হচ্ছে কি মিটার কিউব। আচ্ছা, এতটুকু তুমি ভলিউম পাইলা। এখন আমরা যে ডিউটির ডেফিনেশন পড়লাম, ডিউটির ডেফিনেশনে আমরা কি পড়লাম, যে 1 কিউমেক ওয়াটার তুমি যদি বি দিনের জন্য, সে যদি ডি হেক্টর অফ ল্যান্ড যদি হচ্ছে সে কি করে, ম্যাচিউর করে, ওইটাই হচ্ছে ডিউটি। তাহলে আমরা বলতেছি ডি হেক্টর, তাইলে 1 হেক্টরে কতটুকু, এটা হচ্ছে তার মানে কি এরিয়া, এই ডি হেক্টরটা, আর এইটা হচ্ছে কি ভলিউম। এখন তুমি ডেপথ অফ ওয়াটার কিভাবে পাবা, ভলিউমকে এরিয়া দ্বারা ভাগ করে দিলে, তো তোমার ভলিউম এই ৮৬,৪০০ বি, একে হচ্ছে এরিয়া, তার মানে 10⁴ ডি দ্বারা যদি ভাগ করে দাও, তাহলে কি হবে, এটা তুমি যদি হচ্ছে মিটারে প্রকাশ করো তাহলে 8.64 বি বাই ডি হবে, আর যদি সেন্টিমিটারে প্রকাশ করো 864 বি বাই ডি। তো এই জিনিসটাই হচ্ছে, এই যে এইটা হচ্ছে ডেল্টা আর এটা হচ্ছে ডিউটি, তো এই জিনিসটাকেই ডিউটি ডেল্টা রিলেশনশিপ বলা হয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটার ম্যাথও আসে আর কি এই ডিউটি ডেল্টা রিলেশনশিপের। তো তুমি মিটার বা সেন্টিমিটার যে কোনো এক ইউনিটে দেখাইলেই হইলো। তো এখানে একটা ম্যাথ আছে, দেখো ছোট, যে ফাইন্ড দ্য ডেল্টা বের করতে বলছে, যে তখন ডিউটি হচ্ছে 864 হেক্টর আর বেস পিরিয়ড হচ্ছে 120 দিন। তার মানে কি, তুমি তাহলে যেহেতু ডেল্টা বের করতে বলছে, তাহলে ডেল্টা ইকুয়াল টু কি, 864 বি বাই ডি। সো তুমি বি আর ডি এর মান বসায় দাও, তাহলেই তো হইলো। 864 বি এর মান হচ্ছে মানে বেস পিরিয়ড 120, আর ডি হচ্ছে তোমার এই যে 164 হেক্টর পার কিউমেক। তো এখানে 864 কাটাকাটি চলে যাচ্ছে, 120 সেন্টিমিটার থাকতেছে, এটাই হচ্ছে তার ডেল্টা। তো দেখো এই প্রবলেম গুলো ইজি আর কি। আচ্ছা, এখান থেকে এই জিনিসগুলো পড়লেই হবে। এরপর হচ্ছে তুমি যেটা পড়বা, এই যে ফ্যাক্টরস অন হুইচ ডিউটি ডিপেন্ডস, মানে এই ডিউটিটা কার কার উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে টাইপ অফ ক্রপ, এক এক টাইপের ক্রপে তো এক এক রকম ডিউটি লাগে। ক্লাইমেটের উপর, সিজনের উপর, ইউজফুল রেইনফল মানে কি পরিমাণ রেইনফল হচ্ছে, তারপর টাইপ অফ সয়েল, তারপর কাল্টিভেশন মেথড, তুমি কোন মেথডে ইরিগেশন করতেছো বা কাল্টিভেশন করতেছো সেইটার উপর ডিপেন্ড করে। তো তারপরে স্যার এগুলো কি থিওরি হিসেবে আসতে পারে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তারপরে এগুলা আমি যেগুলো স্কিপ করে যাচ্ছি ওগুলা দরকার নাই। আর এখানে এটা হচ্ছে তুমি জানবা, সেটা হচ্ছে যে রবি সিজন এবং খারিফ সিজন, এই দুইটা সিজনে ফসলকে ভাগ করা হয়। রবি সিজনটা বেসিক্যালি অক্টোবর থেকে মার্চ পর্যন্ত, আর খারিফ সিজন হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর। বেসিক্যালি রবি সিজন হচ্ছে আমরা যেগুলোকে শীতকালীন ফসল বলি আর কি, ওগুলো হচ্ছে রবি সিজন। আর খারিফটা হচ্ছে যেগুলো গ্রীষ্মকালীন, মানে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত। তো দেখো খারিফ সিজন হচ্ছে যে রাইস, জোয়ার, মাইস, কটন, টোবাক্কো এগুলো, আর রবি হচ্ছে হুইট, বার্লি, গ্রাম, ইনসিড এগুলো। আচ্ছা, তো এই টেবিল হচ্ছে তোমাদের মুখস্থ করতে হবে এমন কিছু না, এমনি জানার জন্য দেখে রাখতে পারো। আচ্ছা, এরপর ইম্পর্টেন্ট কিছু ডেফিনেশনে আসো, যে এই যে খারিফ রবি রেশিও বা ক্রপ রেশিও। ক্রপ রেশিওটা কি, দ্য এরিয়া টু বি ইরিগেটেড ফর রবি ক্রপ ইজ জেনারেলি মোর দেন দ্যাট ফর দ্য খারিফ ক্রপ। তাইলে রবি ক্রপের যেটা হয়, যে খারিফ ক্রপের থেকে একটু ফসল বেশি হয়, মানে শীতকালে যে যেমন দেখো শীতকালে সবজি বেশি হয় বা ইয়া বেশি হয়। তো এইটাকে যেটা করা হয়, যে রবি সিজনে যতটুকু এরিয়া তুমি হচ্ছে চাষ করলা, ইরিগেট করলা, আর খারিফ সিজনে যতটুকু করলা, এই যে দুইটার রেশিও, এই রেশিওটাকেই বলে রবি
খারিফ রবি রেশিও অথবা হচ্ছে ক্রপ রেশিও। এটা ইউজুয়ালি 1:2 হয়। তার মানে হচ্ছে যে রবি ফসল যতটুকু হবে খারিফ ফসল তার অর্ধেক হবে আর কি, বা খারিফ যতটুকু হবে রবি তার দ্বিগুণ হবে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে পালেও ইরিগেশন। পালেও ইরিগেশন জিনিসটা কি, যে দেখো যে যখন ইনিশিয়াল স্টেজে ক্রপ তোমার সন করা হচ্ছে তো ল্যান্ডটা খুবই ড্রাই থাকে। তো যখন তুমি হচ্ছে যে ফার্স্ট এট দ্য টাইম অফ সোয়িং অফ রবি ক্রপস হট সেপ্টেম্বরে, তখন তো ফসল মানে জমি হচ্ছে একদম শুষ্ক আর কি। তো এই সময় যেটা করা হয় যে তোমার সয়েলটাকে ময়েশ্চার করার জন্য কিছু পানি দিতে হয়, ওইটাই হচ্ছে পালেও ইরিগেশন আর কি। আর কোয়ার ওয়াটারিংটা কি, তুমি ফসল বপনের জন্য মানে বা চাষের জন্য প্রথম যে পানিটা দিবা ফার্স্ট ওয়াটারিং, সেটাকে বলে হচ্ছে কোয়ার ওয়াটারিং। আচ্ছা, তারপর ক্যাশ ক্রপ। ক্যাশ ক্রপ কিন্তু আরেকদিন মনে হয় আলোচনা করছিলাম। ক্যাশ ক্রপ মানে ওই যে তোমরা ছোটবেলায় যেটাকে অর্থকরী ফসল পড়ছো আর কি। তো অর্থকরী ফসল মানে যেটার বিনিময়ে তুমি টাকা পাবা, মানে যেটা ডিরেক্টলি তুমি খাইতে পারবা না। এই যে দেখো বলতেছে ক্যাশ ক্রপ মে বি ডিফাইন্ড অ্যাজ এ ক্রপ হুইচ হ্যাজ টু বি এনক্যাশড ইন দ্য মার্কেট ফর প্রসেসিং, ইট ক্যান নট বি কনজিউম ডিরেক্টলি। যেমন ধরো হচ্ছে কি জুট, মানে আমাদের সব থেকে বড় অর্থকরী ফসল হচ্ছে কি পাট। পাট তুমি ডিরেক্টলি খাইতে পারবা না, কিন্তু এটা তুমি বিক্রি করে এটার বিনিময়ে তুমি টাকা পাবা, এই জন্য এটাকে বলে ক্যাশ ক্রপ। যদিও এখন একই সাথে ধরো টি, কটন, টোবাক্কো, সুগার কেন এগুলোকেও ক্যাশ ক্রপ বলে, কিন্তু এখানে তুমি টি এখন যেটা এইটা যে সেন্সে বলতেছে যে চা তো তুমি ডিরেক্ট খাইতে পারতেছ না, মানে চাষ করে ওটাকে প্রসেস করে তারপর খেতে হচ্ছে। তো এই জন্য এই জিনিসগুলাও তোমার হচ্ছে ইয়াতে আসবে, মানে ক্যাশ ক্রপে ইয়াতে পড়বে আর কি। কিন্তু এই যে ধরো ফুড ক্রপ যেমন ধরো হুইট, রাইস, বার্লি, এগুলো আবার হচ্ছে ক্যাশ ক্রপ হবে না। আচ্ছা, এই পর্যন্ত মনে হয় ইয়াদের পড়ানো হয়েছিল। আচ্ছা, এই যে অপটিমাম পর্যন্ত মনে হয় ইয়াদের পড়াইছিলাম এ সেকশনে। তো তারপর ইরিগেশন ইফিসিয়েন্সি থেকে হচ্ছে 2 সেকশন, মানে এই সেকশনের জন্য ওগুলো নতুন হবে আর কি। আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট, এই গ্রাফটা এই সবই তোমার স্লাইডেও আছে, বাট আমি বই থেকে পড়াচ্ছি কারণ বইয়ে জিনিসগুলো সিরিয়ালি সিকোয়েন্সিয়ালি ভালো করে ইয়া করা আছে আর কি, মানে তোমাদের বুঝতে সুবিধা হবে আর কি। আমরা ফার্স্ট চ্যাপ্টার পড়লাম তারপর সেকেন্ড চ্যাপ্টার পড়তেছি এরকম, বাট স্লাইডে যেটা হয়েছে যে কিছু জিনিস একটু আগে পরে হয়েছে। আগে পরে বলতে যেমন এই যে মাঝখানে দেখো ট্রান্সপিরেশন, ইভাপোরেশন, এগুলো তো তোমরা আগেই পড়ছো হাইড্রোলজিতে মিডের আগে। ইভাপোরেশন কি কি দ্বারা এফেক্টেড হয়, ট্রান্সপিরেশন কি কি দ্বারা এফেক্টেড হয়। তো এই জিনিসগুলো আমাদের এখানে আর দরকার নাই আর কি, ওই জন্য এই জিনিসগুলো আমি আর আলোচনা করতেছি না এখানে। এরপর দেখো এখানে ইরিগেশন ইফিসিয়েন্সিতে চলে গেছে, বাট ইরিগেশন ইফিসিয়েন্সির আগে আমরা এই যে এতক্ষণ যে জিনিসগুলো পড়লাম এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই যে এখানে দেখো ডিউটি, ডেল্টা, ইম্পর্টেন্স, এগুলোর ম্যাথ যেগুলো বই থেকে করাইলাম এগুলো সবই দেখো এখানে আছে, বাট এগুলা হচ্ছে বইতে আগে আছে, এই জন্য আমি বই অনুসারে পড়াচ্ছি আর কি। কারণ ওই আইডিয়া গুলা না থাকলে তুমি এই যে পরের ম্যাথ গুলা করতে পারবা না। আচ্ছা, তো এইখানে আসো, এখানে হচ্ছে আমরা যেটা বলতেছি যে তুমি যদি হচ্ছে অপটিমাম ইউটিলাইজেশন মানে ইরিগেশন ওয়াটারের অপটিমাম ইউটিলাইজেশন কিভাবে হয় সেটা হচ্ছে কি বলতেছে দেখো, যে দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার অ্যাট হুইচ দ্য ইল্ড ইজ ম্যাক্সিমাম ইজ কল্ড দ্য অপটিমাম ওয়াটার ডেপথ। তাহলে অপটিমাম ওয়াটার ডেপথ কিভাবে হবে, ধরো তুমি ওয়াই অ্যাক্সিসে ইল্ড রাখছো আর এক্স অ্যাক্সিসে হচ্ছে তোমার ওয়াটার ডেপথ। তো তুমি যখন হচ্ছে কি করবা পানি দিতে থাকবা, তো এটার ইল্ড বাড়তে থাকে, এরকম হইতে থাকে, পরে একটা সময় গিয়ে এরকম কমে যায়। তাহলে এইখানের যে তোমার ম্যাক্সিমাম পয়েন্টটা পাইলা, ম্যাক্সিমাম ইল্ড তো এই জায়গাটাতে আসলো তাই না, যেহেতু ওয়াই অ্যাক্সিসে ইল্ড আছে। তাহলে এই বরাবর তুমি যদি সোজা নিচের দিকে নামো, তাহলে এইখানে যে ওয়াটার পার্সেন্টেজটা পাবা বা ওয়াটার ডেপথটা পাবা সেটাই হচ্ছে তোমার অপটিমাম ওয়াটার। এই জিনিসটাই এখানে দেখানো আছে। তো এই গ্রাফটা এই জন্য ইম্পর্টেন্ট, এই জন্য গ্রাফটা পড়বো আর কি। এটা দেখবো তোমাদের এই যে স্লাইডেও ছোট করে লেখা আছে এখানে, এই যে এটা অপটিমাম ইউটিলাইজেশন অফ ইরিগেশন ওয়াটার। আচ্ছা, তো এখন আসো যে আমরা হচ্ছে ইফিসিয়েন্সির কিছু ম্যাথ করবো আর কি, ইরিগেশন ইফিসিয়েন্সি। এগুলো আমরা বই থেকেই করি, মানে একই জিনিস, এখানেও যে ম্যাথ আছে ওই স্লাইডেও একই ম্যাথই আছে। আচ্ছা দেখো, ইরিগেশন ইফিসিয়েন্সি। ইরিগেশন ইফিসিয়েন্সি মানে কি, তুমি বেসিক্যালি পানি দিচ্ছ, এখন পুরোটা তো আসলে ইউজ করা যায় না। তুমি ধরো 100 লিটার পানি দিলে সেখানে ধরো 80 লিটার ইউজ হচ্ছে, তাহলে তার ইফিসিয়েন্সি কত, 80%, তাই না? তো এই জিনিসগুলার আমাদের হচ্ছে বের করা শিখতে হবে, এগুলো বেসিক্যালি ম্যাথমেটিক্যাল প্রবলেম। তো তার আগে একটু বুঝতে হবে যে আসলে কোনটা কোন ইফিসিয়েন্সি।
যেমন ধরো এখানে আমরা 4টা এফিসিয়েন্সি পড়বো, এফিসিয়েন্সি ফর ওয়াটার কনভেন্স, ওয়াটার অ্যাপ্লিকেশন, ওয়াটার স্টোরেজ, আর একটা হচ্ছে ওয়াটার ইউজ। তো তাইলে দেখো যে ওয়াটার, এইটা আবার হচ্ছে দেখো তোমাদের স্লাইডে মনে হয় এই যে এই ম্যাথটা যখন করবা এখানে দেখবা রেশিও আকারে দেওয়া আছে, আর এখানে থিওরি আকারে বলা আছে। আচ্ছা, এই যে এফিসিয়েন্সি অফ ওয়াটার ইউজ যেটা, এইটার থেকে আমরা হচ্ছে ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি যেটা, এইটা করি মূলত। ইউজটা ডিরেক্টলি ওইভাবে লাগে না আর কি। তো তুমি যেখান থেকেই পড়ো একই জিনিসই দেখবা লেখা আছে। তাহলে কনভেন্স মানে কি? কনভেন্স মানে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো, তাই না? তাহলে দেখো, ইট ইজ দ্য রেশিও অফ দ্য ওয়াটার ডেলিভার্ড ইনটু দ্য ফিল্ড ফ্রম দ্য আউটলেট পয়েন্ট অফ দ্য চ্যানেল। তাহলে চ্যানেলের আউটলেট যেখানে আছে সেইখান থেকে তুমি ওয়াটার যতটুকু ডেলিভার করলা টু দ্য ওয়াটার এন্টারিং ইনটু চ্যানেল অ্যাট ইটস স্টার্টিং পয়েন্ট, এই দুইটা জিনিসের রেশিও। তার মানে কি হইলো, যে তুমি চ্যানেলের আউটলেট থেকে ফিল্ডে যতটুকু ডেলিভার করলা এইটার সাথে কার রেশিও, ওই যে ওই চ্যানেলটাতে, চ্যানেলের স্টার্টিং পয়েন্ট থেকে যতটুকু পানি আসলো, এই দুইটা রেশিও হচ্ছে ওয়াটার কনভেয়েন্স এফিসিয়েন্সি। এটাকে ইটা সি দ্বারা প্রকাশ করে। এগুলোর ম্যাথ করবো আমরা একটু পরে, ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে। দেন হচ্ছে দেখো এফিসিয়েন্সি অফ ওয়াটার অ্যাপ্লিকেশন। তাহলে অ্যাপ্লিকেশন কোনটা? অ্যাপ্লিকেশন হচ্ছে এই যে তুমি দেখো দ্য রেশিও অফ কোয়ান্টিটি অফ ওয়াটার স্টোরড ইন দ্য রুট জোন। তাহলে রুট জোনে যতটুকু ওয়াটার স্টোর করতে পারলো এর সাথে কার রেশিও, তুমি কতটুকু ডেলিভারি করলা, এই দুইটা রেশিও হচ্ছে কতটুকু অ্যাপ্লিকেশন হইলো, বা এটাকে ফার্ম এফিসিয়েন্সিও বলে অনেক সময়। আচ্ছা, দেন দেখো স্টোরেজ এফিসিয়েন্সি। স্টোরেজ এফিসিয়েন্সিটা কি? যে রুট জোনে কতটুকু স্টোর করলো এর সাথে এই রুট জোনে কতটুকু ওয়াটার আসলে ইরিগেশন যে তুমি দিলা তার আগে যতটুকু দরকার ছিল, ওয়াটার নিডেড ইন দ্য রুট জোন প্রায়র টু ইরিগেশন। তার মানে কি, যে ফিল্ড ক্যাপাসিটি মাইনাস এক্সিস্টিং ময়েশ্চার কন্টেন্ট। ধরো ফিল্ড ক্যাপাসিটি মানে কি, মানে ও ম্যাক্সিমাম যতটুকু পানি নিতে পারে, তো ওতে তো দেখা যায় এক্সিস্টিং কিছু ময়েশ্চার আগের থেকেই থাকে, তাইলে তার ক্যাপাসিটি এক্সিস্টিং যতটুকু আছে অতটুকু তো আছেই। ধরো তার 50 লিটারের ক্যাপাসিটি আছে, কিন্তু ও অলরেডি 20 লিটার ওর মাঝে আছে, তাহলে তোমার হচ্ছে বেসিক্যালি তার কতটুকু দরকার, এই 50 মাইনাস 20 মানে 30 দরকার। তো এই রেশিওটা হচ্ছে যে যতটুকু দরকার ওইটুকুর সাথে আর কি। দেন হচ্ছে দেখো এফিসিয়েন্সি অফ ওয়াটার ইউজ। এটা হচ্ছে রেশিও অফ ওয়াটার বেনিফিশিয়ালি ইউজড ইনক্লুডিং লিচিং টু দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার ডেলিভার। তাহলে তুমি টোটালি কতটুকু ডেলিভার করলা আর বেনিফিশিয়ালি কতটুকু ইউজ হলো, এটা ইউজ। আচ্ছা, তো ইউজের থেকে আরেকটা জিনিস যেটা আমাদের দরকার হয় যে এইটা ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি। তো ইউজের আসলে ম্যাথ আসে না, ম্যাথ আসে এই যে বাকি চারটার। ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি তাইলে কি? তাহলে তুমি হচ্ছে এই যে ডিস্ট্রিবিউট করলা সেটা কতটুকু ইউনিফর্ম ডেপথে করলা, সেটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি। এটার একটা ফর্মুলা আছে যে এটা ডি ইকুয়াল টু 1 মাইনাস স্মল ডি বাই ক্যাপিটাল ডি, যেখানে স্মল ডিটা হচ্ছে কি এভারেজ ডেপথ অফ অ্যাবসোলুট ভ্যালুস ফ্রম দ্য ডেভিয়েশন ফ্রম দ্য মিন। এটা ম্যাথ করলে বুঝবা। ধরো 5, 10, তাহলে 5 আর 10 এর হচ্ছে এভারেজ কত? 7.5। তাহলে এই যে স্মল ডি এর মান কি হবে? এই 7.5 মাইনাস 5 প্লাস 7.5 মাইনাস 10, এগুলোর যে অ্যাবসোলুট ভ্যালু, তার মানে কি যে মডুলার সাইন দেওয়া থাকবে। এটাই বলছে, এটা যে এভারেজ হবে সেটা হচ্ছে যে তোমার স্মল ডি, আর ক্যাপিটাল ডি হচ্ছে তোমার মিন ডেপথ যেটা, সেটা। তো এখন আসো এগুলোর আমরা একটু ম্যাথ করি, ম্যাথ করলে এগুলো ক্লিয়ার হবে। আচ্ছা, এটা দুইটা ছোট ম্যাথ, এটা দেখতে পারো, বাট আসলে যে বড় ম্যাথটা করলে সবই ক্লিয়ার হয়ে যায়। এটা ডিস্ট্রিবিউশনের ম্যাথ, আর এই যে পরে 2.7 যেটা, এখানে সবগুলাই ইফিসিয়েন্সি চলে আসছে আর কি। তো এই দুইটা ম্যাথ করলে তুমি হচ্ছে ইফিসিয়েন্সি মোটামুটি বুঝে যাবে আর কি। এই দুইটা টাইপের ম্যাথই আসে আর কি ইফিসিয়েন্সি থেকে। আচ্ছা, তার আগে আমরা এই যে এই দুইটা ছোট ছোট একটু দেখে নেই। তারপরে দেখো এখানে কি বলছে, যে 2.4 এ বলছে যে 1 কিউমেক অফ ওয়াটার ইজ পাম্পড ইনটু এ ফার্ম ডিস্ট্রিবিউশন সিস্টেম, 0.8 কিউমেক ডেলিভার হয়েছে আর 0.9 কিলোমিটার ফ্রম দ্য ওয়েল। তো তাইলে হচ্ছে কনভেয়েন্স এফিসিয়েন্সি বের করতে বলছে। তাহলে কনভেয়েন্স তাহলে কি হবে, যে মানে সবসময় তো এটা আমরা জানি যে মেশিনের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে বেসিক্যালি এফিসিয়েন্সি জিনিসটা কি, যে আউটপুট কতটুকু পাইলা তুমি কতটুকু ইনপুট দিলা। তো তাহলে আউটপুট বাই ইনপুট, তাই না? এটা তো আমরা ছোটবেলা থেকেই বিজ্ঞানের বিভিন্ন ইয়াতে ফিজিক্সে পড়ে আসছি যে এফিসিয়েন্সি মানে আউটপুট বাই ইনপুট। ওটাকে আমরা পার্সেন্টেজে প্রকাশ করার জন্য 100 দ্বারা গুণ করি আর কি। তো তাহলে আমি আউটপুট কতটুকু পাইলাম 0.8 কিউমেক, আর আমি ইনপুট দিছিলাম কত 1 কিউমেক। তাহলে 0.8 বাই 1,
100 দ্বারা ভাগ করলে তার মানে 80%। তো এত সিম্পল ম্যাথ তো আর আসবে না বেসিক্যালি, যে পরের যে টাইপগুলা 2.5, 2.6, 2.7, তো এই তিনটা ভালো করে করবো আর কি এফিসিয়েন্সি ম্যাথের জন্য। আচ্ছা, তো তাহলে দেখো 2.5 এ কি বলতেছে যে 10 কিউমেক অফ ওয়াটার ইজ ডেলিভার্ড টু এ 32 হেক্টর ফিল্ড। তাহলে ধরো একটা ফিল্ড আছে, সেখানে হচ্ছে 32 হেক্টর এরিয়া, সেখানে তুমি 10 কিউমেক ওয়াটার দিছো কতক্ষণের জন্য? 4 ঘন্টার জন্য। সয়েল প্রবিং আফটার দ্য ইরিগেশন ইন্ডিকেটস দ্যাট 0.3 মিটার অফ ওয়াটার হ্যাজ বিন স্টোরড ইন দ্য রুট জোন। তো পরে তোমার সয়েল প্রবিং মানে হচ্ছে এটা একটা মিটারের মতো, সয়েল প্রব দিয়ে দেখা গেছে যে 0.3 মিটারের ওয়াটার সেখানে স্টোর হয়েছে। তো তোমাকে তাহলে বলছে যে অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সি কত। অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সি আমরা কি পড়ছিলাম, যে কতটুকু ডেলিভার হচ্ছে আর আবার হচ্ছে চ্যানেলের আউটলেটে কতটুকু হচ্ছে আসছিল। তো তাইলে আমরা সবার আগে যেটা করব যে টোটাল ভলিউমটা বের করে নিব। এই যে দেখো 10 কিউমেক ওয়াটার সাপ্লাই হয়েছে কতক্ষণ সময় জুড়ে? 4 ঘন্টা। 10 কিউমেক মানে কি? 10 মিটার কিউব পার সেকেন্ড, তাই না? তার মানে 1 সেকেন্ডে হচ্ছে 10 মিটার কিউব। তাহলে 4 ঘন্টায় কত? তাহলে 4 ঘন্টা মানে 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড। তো এটা দ্বারা গুণ করলে তাহলে দেখো 1,44,000 মিটার কিউব। তো আমরা ইউজুয়ালি যেটা করি যে এগুলাকে কি করি, হেক্টরে প্রকাশ করি। যেহেতু তোমার এই যে এখানে দেখো ল্যান্ড 32 হেক্টর আছে, তো 1 হেক্টর মানে কি 10,000 মিটার স্কোয়ার। তো এখন আমরা যেটা করব আর কি এখানে, যে তাইলে এইটাকে তুমি যেটা করতে পারো যে 10,000 দিয়ে ভাগ করে দিতে পারো। তাহলে 10,000 দিয়ে ভাগ করে দিলে যেটা হবে যে মিটার স্কোয়ারটা হেক্টরে কনভার্ট হয়ে যাবে, আরেকটা মিটার থাকবে। এই জন্য এটাকে লেখা যায় যে 14.4 হেক্টর মিটার। কারণ 1 হেক্টর হচ্ছে 10⁴ মিটার স্কোয়ার বা 10,000 মিটার স্কোয়ার। তাইলে বেসিক্যালি কি হইলো যে তোমার ইনপুট হইলো এই 14.4 হেক্টর, আর তুমি আউটপুট কি পাইছো? এই যে ডেলিভার হয়েছে কতটুকুতে? ডেলিভার হয়েছে এই যে 32 হেক্টরে। সো 32 হেক্টর এরিয়া, কিন্তু তাহলে ভলিউম কত বলো তো? 32 হেক্টর এরিয়া, কিন্তু এখানে পানি পাওয়া গেছে কত মিটার করে? 0.3 মিটার। তাহলে 32 ইন্টু 0.3, তাহলে এত হেক্টর মিটার হচ্ছে আউটপুট ভলিউম, তার মানে 9.6। তাহলে তোমার আউটপুট হচ্ছে 9.6 আর তুমি ইনপুট দিছিলা 14.4। তাহলে এটাকে ভাগ করে 100 দ্বারা গুণ করবা, তাহলে দেখো এই যে 66.67%। এটাই হচ্ছে তার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপর আসো আমরা এই যে ডিস্ট্রিবিউশনের যে ফর্মুলাটা দেখলাম, এটার একটা ম্যাথ আছে। এই ম্যাথটা ইম্পর্টেন্ট। 2.6। দেখো এগুলো ম্যাথ ওই তোমার কি বলে হাইড্রোলজির ম্যাথের মতো অত কঠিন না, এগুলো কম্পারেটিভলি ইজিয়ার। তো এগুলো ভালো করে কইরো, কারণ এগুলো তো পরীক্ষায় আসবে আর কি, তো যাতে এগুলো ভুল না করো আর কি। এখানে দেখো বলছে যে এটা যে দ্য ডেপথ অফ পেনিট্রেশন অ্যালং দ্য লেন্থ অফ এ বর্ডার স্ট্রিপ 30 মিটার্স অ্যাপার্ট ফ্রম দ্য প্রোড। তো কিছু ভ্যালু পাওয়া গেছে, সেই ভ্যালুগুলা কত কত? 2, 1.9, 1.8, 1.6, 1.5 এগুলা। তো এখান থেকে তোমাকে ডিস্ট্রিবিউশন ইফিসিয়েন্সি বের করতে বলছে। তো তাইলে আমরা ডিস্ট্রিবিউশন ইফিসিয়েন্সি কিভাবে বের করব? ফর্মুলা পড়লাম 1 মাইনাস স্মল ডি বাই ক্যাপিটাল ডি। তাহলে সবার আগে ক্যাপিটাল ডিটা বের করে নাও। ক্যাপিটাল ডি মানে এই যে যেগুলো দেওয়া আছে এগুলোর মিন আর কি, মানে এভারেজ। তাহলে এগুলো যোগ করে কয়টা দেওয়া আছে? 5টা। তাহলে যোগ করে 5 দ্বারা ভাগ করে দাও, তাহলে 1.76 মিটার। এটা হচ্ছে ক্যাপিটাল ডি। আর স্মল ডি কি হবে? এই যে এভারেজ থেকে এই প্রত্যেকটার যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের এভারেজ। কিন্তু তুমি আবার কি হবে, মানে নেগেটিভ ভ্যালু নিবা না, জাস্ট পজিটিভ, মানে অ্যাবসোলুট আর কি। তো তাইলে কি হবে বেসিক্যালি, এটাকে তুমি যদি এখানে যেমন ডেভিয়েশন আকারে লিখছে, তুমি এইভাবে না লিখে এই স্মল ডি ইকুয়াল টু একবারে লিখতে পারো এই যে এইভাবে, যে স্মল ডি হচ্ছে 2 মাইনাস 1.76। এখানে বেসিক্যালি মাইনাস হবে আর কি। এই যে এইগুলাতেই তুমি জাস্ট হচ্ছে মডুলাস সাইন দিয়ে দিবা, যোগ এইটা 1.9 মাইনাস 1.76, যোগ 1.8 মাইনাস 1.76, যোগ 1.6 মাইনাস 1.76, যোগ এটা মাইনাস এইটা। তাহলে কয়টা টোটাল? 5টা। 5 দ্বারা ভাগ।
সো এই যে মডুলার সাইন যখন দিবা তখন এই যে মাইনাস গুলো তো আর মাইনাস থাকবে না, মানে ভ্যালু কাউন্ট হবে আর কি। তো এই জন্য এটাই বলছে, এখানে একটু ভেঙে ভেঙে দেখাইছে আর কি, যে ডিফারেন্সটা এত এত আসে, তো সেখান থেকে অ্যাবসোলুট ভ্যালু গুলো এত, তাহলে এই অ্যাবসোলুট ভ্যালুর যদি অ্যাভারেজ করা হয় তাহলে আসতেছে 0.168, তাহলে এইটাই হচ্ছে তোমার স্মল ডি। তাহলে এখন তো তুমি বের করতেই পারবা। আমাদের ফর্মুলা কি ছিল, 1 মাইনাস স্মল ডি বাই ক্যাপিটাল ডি, তাহলে স্মল ডি হচ্ছে 0.168 ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি হচ্ছে 1.76, এটার সাথে 100 গুণ করে দাও, এটাই দেখো করা হয়েছে, তাহলে আসছে 0.905 ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি। তো তাহলে তুমি ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সিও বুঝে গেলা। এখন আসো এই 2.7 ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট এই কারণে যে এই ম্যাথটা করলে বেসিক্যালি তোমার সবগুলা ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি সহ কনভেয়েন্স এফিসিয়েন্সি, তারপর হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি, স্টোরেজ এফিসিয়েন্সি, সবগুলো এফিসিয়েন্সি এখান থেকে কভার হয়ে যাবে। এই জন্য এই ম্যাথটা যদি খুব ভালো করে করো তাহলে দেখো সবগুলো ম্যাথই পারবা আর কি। এতক্ষণ তো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে করলাম, আর এখানে চারটা একসাথে আছে। এখন পরীক্ষায় কিন্তু চারটা একসাথে নাও আসতে পারে, যেহেতু চারটা করতে একটু সময় লাগবে, যদিও সময় লাগে না, এগুলো 2-3 লাইন করে, তো দুইটা আসতে পারে যদি তোমার ধরো মার্ক কম আসে। যেমন ধরো এখানে কোশ্চেন কি, এখানে দেখো চারটা জিনিস বের করতে বলছে। ইট ইজ রিকোয়ার্ড টু ডিটারমাইন দ্য ওয়াটার কনভেয়েন্স এফিসিয়েন্সি, অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি, স্টোরেজ এফিসিয়েন্সি, ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি, চারটা এফিসিয়েন্সি। এখন পরীক্ষায় তোমার চারটা এফিসিয়েন্সি না চাই, যদি দুইটা এফিসিয়েন্সি চাই তো ওই দুইটা বের করে দিবা, তাইলেই হবে। তো আগে কোশ্চেনটা পড়ো আর কি ভালো করে। কোশ্চেন পড়ছো? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলছে, যে স্ট্রিম অফ 130 লিটার্স পার সেকেন্ড, তার মানে 130 লিটার পার সেকেন্ডের একটা স্ট্রিম was diverted from a canal and 100 লিটার পার সেকেন্ড was delivered from the field to the field। তাহলে কি হইলো, যে একটা ক্যানেল থেকে তোমার 130 লিটার পার সেকেন্ডের একটা স্ট্রিম আসলো, সেখান থেকে তোমার ডেলিভার হইলো কতটুকু, 100 লিটার পার সেকেন্ড। An area of 1.6 hectares was irrigated in 8 hours, 8 ঘন্টায় তোমার 1.6 হেক্টর এরিয়া ইরিগেট হইলো। তো ইফেক্টিভ ডেপথ অফ রুট জোন বলা হচ্ছে 1.7 মিটার। দেন বলা হচ্ছে দ্য রান অফ লস ইন দ্য ফিল্ড ওয়াজ 420 কিউমেক। এখানে তুমি ইফেক্টিভ রুট জোন ডেপথ পাইলে 1.7 মিটার, কিন্তু এই যে ধরো এই ফ্লোটা আসলো, কিছু তো রান অফ লস হবে, সেই লসটা হয়েছে 420 কিউমেক। তাহলে এখন জানতে চাচ্ছে দ্য ডেপথ অফ ওয়াটার পেনিট্রেশন, সেটা ভ্যারি করছে, দুইটা জায়গায় মাপা হয়েছে, হেডে এবং হচ্ছে ইন টেইলে। তো হেডে হচ্ছে 1.7 মিটার আর টেইলে হচ্ছে 1.1 মিটার। দেন ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি হচ্ছে 20 সেন্টিমিটার পার মিটার ডেপথ অফ সয়েল। দেন বলতেছে ইট ইজ রিকোয়ার্ড টু ডিটারমাইন দ্য ওয়াটার কনভেয়েন্স এফিসিয়েন্সি, অ্যাপ্লিকেশন, স্টোরেজ, ডিস্ট্রিবিউশন। এন্ড শেষে একটা কথা বলা আছে দেখো, যে ইরিগেশন ওয়াজ স্টার্টেড এট এ ময়েশ্চার এক্সট্রাকশন লেভেল অফ 50% অফ অ্যাভেলেবল ময়েশ্চার। এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, যে তার মানে ইরিগেশন কখন শুরু হয়েছিল, যখন অলরেডি তার মাঝে 50% অ্যাভেলেবল ময়েশ্চার ছিল। এই কথাটা কিন্তু আমরা যে একটু আগে পড়তেছিলাম, যে আমাদের যখন হচ্ছে ওয়াটার স্টোরেজ এফিসিয়েন্সি বের করতে হয়, তখন যে রেশিওটা লাগে, যে অতিরিক্ত কতটুকু লাগে সেইটা। এই কথার মানে কি, লাস্ট লাইনের মানে হচ্ছে যে ওর মাঝে অলরেডি 50% ময়েশ্চার আছে, তার মানে আরো 50% ওকে দিতে হবে আর কি, মানে আমাদের ইরিগেশনের জন্য লাগবে বাকি 50%। আচ্ছা, সো আসো এখন একটা একটা করে আমরা সলভ করি। প্রথমে যেটা বলা হচ্ছে কনভেয়েন্স এফিসিয়েন্সি। তো এটা তো খুবই সহজ, যে কনভেয়েন্স এফিসিয়েন্সি কি হবে, যে ওয়াটার কতটুকু ডেলিভার করা হইলো আর কতটুকু সাপ্লাই করা হয়েছিল। তো সাপ্লাই হয়েছিল 130, ডেলিভার হয়েছিল 100, জাস্ট ভাগ করে দাও, 100 দ্বারা গুণ করে দাও, তাহলেই শেষ। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা আসো। সেকেন্ড হচ্ছে কি অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি। তাহলে অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সির আমরা ফর্মুলা কি পড়ছিলাম,
যে রুট জোনে কতটুকু ওয়াটার স্টোর হইলো ডিভাইডেড বাই হচ্ছে আমি কতটুকু ওয়াটার ডেলিভার করছি। তাইলে ডেলিভার কতটুকু করছি সেটা আমরা আগে বের করে ফেলি। যে আমরা বলতেছি যে 100 লিটার্স করে ডেলিভার করছি কতক্ষণ সময় জুড়ে, 8 ঘন্টায়। তাইলে 100 লিটার্স পার সেকেন্ড 8 ঘন্টা মানে 8 ইন্টু 60 ইন্টু 60, তার মানে টোটাল এটাকে আমি যদি হচ্ছে আবার লিটারকে যদি মিটার কিউব করো তাহলে কি হয়, 1000 দিয়ে ভাগ করে দিতে হয়। তো এগুলোকে গুণ করে তুমি 1000 দিয়ে ভাগ করে দিবা আর কি, তাইলে একবারে ডিরেক্ট কিউমেকে পাবা। তাহলে দেখো 2880 কিউমেক মানে মিটার কিউব। আচ্ছা, তারপর আমাদের লস কতটুকু হয়েছিল, এখান থেকে 420 হচ্ছে লস হয়ে গেছে, তাহলে লসটা তুমি বাদ দিয়ে দাও। লসটা বাদ দিলে তাহলে যে যেটা থাকতেছে এই অ্যামাউন্টটা, তার মানে সে রুট জোনে স্টোর হয়েছে। আচ্ছা, তাইলে এখন আমাদের স্টোরের আমাদের যে অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সি ছিল, অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সি কি ছিল, যে কতটুকু স্টোর হইলো আর কতটুকু ডেলিভার হয়েছিল। তাহলে আমার স্টোর হইলো এই 2460, আর হচ্ছে আমি ডেলিভারি করছিলাম কত, 2880। তাহলে এই যে এই দুইটার যে রেশিও 85.4%, এটাই হচ্ছে ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি। আচ্ছা, এরপর আসো আমাদের স্টোরেজ এফিসিয়েন্সি। তো স্টোরেজ এফিসিয়েন্সিতে আমরা কি পড়ছিলাম, যে ওয়াটার স্টোরড ইন দ্য রুট জোন ডিউরিং ইরিগেশন, ওয়াটার কতটুকু স্টোর হইলো ডিভাইডেড বাই ইরিগেশনের আগে এই যে ওয়াটার নিডেড ইন দ্য রুট জোন প্রায়র টু ইরিগেশন, আমাদের কতটুকু দরকার। তো এইটার জন্য দেখো আমাদের হচ্ছে ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি কোশ্চেনে বলা ছিল যে ইফেক্টিভ ডেপথ হচ্ছে 1.7 মিটার আর ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি হচ্ছে 20 সেন্টিমিটার পার মিটার। তাহলে প্রতি মিটারে সে 20 সেন্টিমিটার করে ওয়াটার স্টোর করতে পারে। তাহলে টোটাল কতটুকু ময়েশ্চার স্টোর করলো, 20 সেন্টিমিটার পার মিটার, আর টোটাল ডেপথ হচ্ছে কত, 1.7 মিটার। তাহলে এই দুইটা যদি গুণ করে দাও তার মানে 34 সেন্টিমিটার, মানে 1.4 ইন্টু হচ্ছে 20 সেন্টিমিটার আর কি, কারণ প্রতি মিটারে 20 সেন্টিমিটার, আমাদের টোটাল ডেপথ কত, 1.7 মিটার। তাহলে 1.7 দ্বারা গুণ করলেই তুমি কত সেন্টিমিটার সেটা পেয়ে গেলা। তাইলে ওই ফসলের তোমার ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি হচ্ছে 34 সেন্টিমিটার। কিন্তু তোমার আমাদের কোশ্চেনে লাস্ট লাইনে একটা কথা বলা ছিল যে 50% ইরিগেশন যখন শুরু হয়েছে তার আগে 50% ওর মাঝে ছিল। তাহলে 50% যদি থাকে তাহলে 34-এর মাঝে 17 ছিল ওর মাঝে, তাহলে আমার অ্যাডিশনালি লাগবে কত, মানে বাকি 50%, তার মানে 34 মাইনাস 17 বা 17। এটা এইভাবে বের না করে তুমি ডিরেক্টলিও বলতে পারো যে যেহেতু 50% অলরেডি অ্যাভেলেবল, তার মানে এক্সট্রা আমার লাগবে আরো 50%, সো 34-এর 50% মানে 17 সেন্টিমিটার লাগবে আমার। আচ্ছা, তাইলে এখন এই 17 সেন্টিমিটার এটা হচ্ছে কি ডেপথ, আমার এরিয়া কতটুকু ছিল, 1.6 হেক্টর। এই হেক্টরকে আমি আবার যদি মিটার স্কোয়ারে কনভার্ট করি এবং 17 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করি, তাইলে আমি কি পেয়ে যাব, মিটার কিউবে আমার টোটাল কতটুকু হচ্ছে ওয়াটার দরকার সেটা আমি পেয়ে যাব। তাহলে ওয়াটার দরকার হচ্ছে 2720, আর স্টোর হয়েছিল কতটুকু, আমরা এই যে আগের ম্যাথে বের করছিলাম না যে আমাদের স্টোর হয়েছে হচ্ছে এই 2460। তাহলে এই 2460-কে তুমি যদি হচ্ছে এই দরকার যতটুকু মানে 2720 এটা দিয়ে ভাগ করে দাও, 100 দ্বারা গুণ করো, তাহলে দেখো 90%, এটাই হচ্ছে তার স্টোরেজ এফিসিয়েন্সি। আচ্ছা, ফাইনালি যেটা বের করতে হবে ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি, এটা অলরেডি পারার কথা, কারণ ডিস্ট্রিবিউশনের আগের ম্যাথটা আমরা দেখলাম 2.5। তো এখানে তো অতগুলা নাই, এখানে দুইটা ছিল আর কি, দুইটা ছিল মানে যে এখানে কোশ্চেনে দেখো বলা ছিল যে ভেরিয়েশন কি হয়েছে 1.7 হেড এন্ডে আর টেইল এন্ডে হচ্ছে 1.1। তাহলে দুইটার এভারেজ করো, যে 1.7 আর 1.1 এর এভারেজ, এটাই হচ্ছে ক্যাপিটাল ডি 1.4, আর স্মল ডি কি হবে, এই যে অ্যাবসোলুট ভ্যালু এই দুইটার, দেন এই দুইটার এভারেজ, তাহলে এই দুইটা এভারেজ করলে 0.3। তাহলে এখানে বসায় দাও 1 মাইনাস স্মল ডি বাই ক্যাপিটাল ডি, তাহলে এটা আসতেছে ইন্টু 100 আর কি, এখানে ইন্টু 100 হবে, তাহলে 78.6%। তো এখানেই তাহলে তোমার ম্যাথ শেষ, 4টা এফিসিয়েন্সি আর কি। বলো বুঝতে পারছো কিনা, কোনো কনফিউশন থাকলে বলতে পারো। আচ্ছা, আর যদি অনলাইন ক্লাসে মানে কোনো স্পেসিফিক জায়গায় সমস্যা থাকে ওগুলো তোমরা লিখে রাখো, ওগুলো ফিজিক্যাল ক্লাসে ঈদের পরে ডিসকাস করা যাবে আর কি। ওকে স্যার। যদি সমস্যা ঠিক হওয়ার আছে কথা স্যার। না, রেকর্ডিং তো আমি দিয়েও দিব, তো মানে রেকর্ডিংটা আরেকবার একটু দেখে নিও, আমি বিএলসি তে দিয়ে দিব নি আর কি, তো রেকর্ডিংটা আরেকবার দেখে নিও, তাইলেই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে বিএলসি তে ওই দিয়ে দিন, আমরা দেখে নিব।
আচ্ছা, এরপর আসো যে কনজামটিভ ইউজ মানে আসলে ইভাপোট্রান্সপিরেশন, যেটা আমরা হচ্ছে হাইড্রোলজি চ্যাপ্টারে পড়ে আসছি। তারপর ইফেক্টিভ রেইনফল, এগুলো কিন্তু আমরা আগে পড়ে আসছি, এই জন্য আমি আর ওগুলার আলোচনায় যাব না, কারণ যেহেতু ওগুলো আমরা হাইড্রোলজিতে মিডের আগে পড়ে আসছি। আচ্ছা, বাট এইখানে কিছু টার্মিনোলজি আছে, যেমন ধরো নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট, কনজামটিভ ইরিগেশন রিকোয়ারমেন্ট। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে এই যে এইখানে দেখো আমাদের এই স্লাইডটাতে ছিল, বইয়েও আছে বাট বইয়ে আলাদা আলাদা আছে, এই জিনিসটুকু আবার স্লাইডে ভালো করে আছে। তো যেখানে যেটা ভালো করে আছে আমি বেসিক্যালি ওখান থেকেই দেখাচ্ছি। তাহলে দেখো এখানে কনজামটিভ ইউজ, সিআইআর, যেটা কনজামটিভ ইরিগেশন রিকোয়ারমেন্ট, তাহলে এইটা হচ্ছে কি, এই যে আমার কনজামটিভ ইউজ সিইউ মানে ইভাপো ট্রান্সপিরেশন, এর থেকে তোমার যদি হচ্ছে ইফেক্টিভ রেইনফল আর এই দুটো বাদ দিয়ে দাও, মানে ইভাপো ট্রান্সপিরেশন নিড যতটুকু, ওখান থেকে তুমি ইরিগেশন বাদ দিলে তাহলে তুমি কতটুকু পাবা, যে ইরিগেশন অ্যাকচুয়ালি কতটুকু দরকার, তাই না? সেটাই হচ্ছে তোমার কনজামটিভ ইরিগেশন রিকোয়ারমেন্ট, সিআরআই। তো এই সিআইআর যেটা, এর সাথে তুমি যদি ওয়াটার যতটুকু লস হয়েছে পার্কুলেশন বা আদার প্রয়োজনে, যেমন লিচিং হয়, যতটুকু লস হইলো সেটুকু যদি যোগ করে দাও, তাহলে তুমি কি পাইলা? নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট। এইটুকু তো বেসিক্যালি হচ্ছে সিআইআর, তাই না? তাহলে এই সিআইআর এর সাথে ওয়াটার লস টুকু যোগ করবা, তাহলে তুমি পাইলা নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট মানে এনআইআর। এখন এই এনআইআর এর সাথে তোমার এই যে অ্যাপ্লিকেশন লস আছে না, একটু আগে আমরা পড়লাম না ইফিসিয়েন্সি, তো অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সি যত, মানে 100% থেকে অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সিটা বাদ দিলে তো অ্যাপ্লিকেশন লসটা পাবা। তাহলে এই যে এনআইআর পাইলা, এখানে এনআইআর এর সাথে যদি লসটা যোগ করো, তাহলে তুমি যেটা পাবা সেটারে বলে এফআইআর বা ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট। অথবা এটা আরেকভাবে বের করা যায়, তুমি এনআইআর কে যদি মানে ওই যে অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দাও, একটু আগে তো আমরা ইফিসিয়েন্সির ম্যাথ করলাম, এজন্যই আগে ওগুলা করাই নিলাম আর কি। যদি ভাগ করে দাও তাহলে তুমি এফআইআর পাওয়া যাবে। আচ্ছা, এফআইআর পাওয়া গেলে ওখান থেকে তুমি জিআইআর বের করতে পারবা। জিআইআরটা হচ্ছে গ্রস ইরিগেশন রিকোয়ারমেন্ট। তাহলে এইটা কি, যে এফআইআর যেটা পাইলা এর সাথে কনভেয়েন্স লস, আমরা ওই যে শুরুর ম্যাথটা যেটা করছিলাম যে কনভেয়েন্স ইফিসিয়েন্সি, তার মানে এটাকে আরেকভাবে বের করতে পারো, কনভেয়েন্স ইফিসিয়েন্সি দিয়ে যদি ভাগ করে দাও তাইলেও তোমার জিআইআর চলে আসবে। অথবা 100% থেকে কনভেন্স ইফিসিয়েন্সিটা বাদ দিবা, তাইলে কনভেন্স লস পাবা, সেই এফআইআর এর সাথে ওই লসটা যোগ করে দিবা, তাইলেও জিআইআর পেয়ে যাবা। তো এটা কিন্তু সিকোয়েন্সটা মনে রাখতে হবে, যে তুমি কনজামটিভ থেকে আর মানে ইফেক্টিভ রেইনফল বাদ দিলে পাইলা কনজামটিভ ইরিগেশন রিকোয়ারমেন্ট সিআইআর। তো এর সাথে তুমি যদি ওয়াটার লসটা যোগ করো নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট, এই নেট ইরিগেশন রিকোয়ারমেন্টের সাথে যদি অ্যাপ্লিকেশন লসটা যোগ করো তাহলে ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট, এই ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্টের সাথে তুমি যদি কনভেন্স লস যোগ করো তাহলে গ্রস ইরিগেশন রিকোয়ারমেন্ট। তো আমরা যখন পাম্প বা ইরিগেশনের জন্য ডিজাইন করি তখন আসলে এই গ্রস ইরিগেশন রিকোয়ারমেন্ট ধরেই ডিজাইন করা হয়, কারণ আমার কনভেন্স লস হবে, অ্যাপ্লিকেশন লস হবে, ওয়াটার ইয়াতে পার্কুলেশন বা লিচিং এ কিছু ওয়াটার লস হবে। তো এইভাবে আসলে ধাপে ধাপে ইয়া করে ক্যালকুলেশন করে আমার এই গ্রস ইরিগেশন রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা ধরে ক্যালকুলেশন করা হয়। তো এখন তোমরা এই যে এখান থেকেও দেখে নিতে পারো, এই ইফিসিয়েন্সি গুলো তো অলরেডি আমি বই থেকে আলোচনা করে দিলাম। এখানে দেখো প্রবলেম হোমওয়ার্ক যেটা লেখা আছে এটাও তোমাদের স্যার সলভ করে অ্যাটেন্ডেন্স দেওয়া নিলে হয়েছে। ভালো হয় স্যার, ফোনের চার্জ নাই। অ্যাটেন্ডেন্সও দেওয়া হবে, কালকে তো ক্লাস করা নেই, আজকে তো এই জন্য বেশিই পড়বা। স্যার ক্লাস টাইমে তো শেষ স্যার। আজকে তো ডাবল অ্যাটেন্ডেন্স পাবা। আর একটু ওয়েট স্যার করো, ডাবল একদিনে স্যার ডাবল ক্লাস করা কি সম্ভব স্যার? এই দুপুরবেলা গরম স্যার, বাইরে স্যার। স্যার বাইরে বসে আছো কেন, ফোনে বাসায় চার্জ নাই বসো। স্যার ফোনেও চার্জ নাই স্যার, দুইটা ক্লাস কি একটা সম্ভব স্যার রোজার মতো স্যার? তো আমি যদি, তুমি তো চুপচাপ বসে বসে করতেছো আর আমি তো নন স্টপ কথা বলতেছি, কি আমি দরকার? যদি নন স্টপ কথা বলতে পারি রোজা রেখে, তুমি চুপচাপ শুনতে তোমার কি সমস্যা? তোমাদেরকে স্যার তো জোহরের কালকে ভালো নামাজটা হয়েছিল পড়েন। জানাইতে। স্যার মাথায়ও তো নিতে হবে স্যার, শুধু শুনবো স্যার? মাথা ব্রেনেও তো স্যার এই করতে হবে স্যার, তো এটা তো বুঝতে তো রেকর্ডিং হবে আছে, স্যার। তুমি তো পরে ঠান্ডা মাথায় দেখতেই পারবা। তুমি যদি শুনেই তোমার মাথা না কাজ করে, আমি তাহলে বুঝাইতে গেলেও তো আমারও মাথা কাজ করতে হবে। তার চার্জ নাই ফোনে স্যার। স্যার আমার ডিভাইস সাবজেক্ট তো চার্জ স্যার দিয়ে বলবে, অনেকগুলো। অনলাইন ক্লাস করলে ডিভাইসটা চার্জ দিয়ে বলবে যদি চার্জ ক্লাস ফুল টাইম থাকে। তো শেষ স্যার। ঠিক আছে, তোমরা ক্লাস করতে না চাইলে তো আমি শেষ করে দিতেই পারি, আমার তো সমস্যা নেই। ঠিক আছে, রেকর্ডিং এখানে অফ করে দিচ্ছি। স্যার অনেকে জোহরের নামাজটা পড়বে স্যার।
আচ্ছা, ক্লাসে যারা জয়েন আছে ক্লাস শেষে একটু দাঁড়াস, কথা আছে, সবাই থাকিস। কেউ লিভ নিস না। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। আচ্ছা, respond to the roll call from A section. Roll 2, Yes, sir. 4, 6, 9, Yes, sir. The 6. 10. স্যার 9। তার এই স্ক্রিন শেয়ার দিলে ভালো হয়। স্ক্রিন শেয়ার দিতে গেলে ওই ডিভাইসে আবার ইয়া করতে হবে, এখানে ডিভাইস অনুযায়ী আলাদা আলাদা করে লগ ইন করতে হবে। রোল 10, 10 আসছে স্যার 09। 9 দেওয়া হয়েছে তো। 10, 12, Yes, sir. 13, 16, Sir, rule 10, sir. Yes, sir. 16. 13 স্যার 13 16, 16, sir. Yes, sir. 17। স্যার 13 স্যার। আরে ভাই, দেওয়া হয়েছে তো, তুমি রেসপন্স করছো মানেই দেওয়া হয়েছে। 17, 18, Yes, sir. 20, ইয়েস স্যার 21, ইয়েস স্যার 21 22, ইয়েস স্যার 25, Yes, sir. 25. 26, 29, ইয়েস স্যার 31, Yes, sir. 32, 33, 32 32. Yes, sir. 32. 33, 33, sir. 32, 33 কি একজনই বলতেছো নাকি? না স্যার, আমি ওই কৌশিক কথা বলছ না কে? স্যার আমি 32 দিছি তো স্যার। আর আমি 33, স্যার। 34, 39, 41, Yes, sir. 43, ইয়েস স্যার 49, ইয়েস স্যার 50, Yes, sir. 71, 50. Yes, sir. 71, sir. 78, 112, ইয়েস স্যার 231 এর 41, স্যার 11 আচ্ছা, আগের ব্যাচের কেউ আসো? 766, জি স্যার, 612 আছে। 612। 104 আছে। ডাকা হবে। তুমি 1004 এখানে আছে নাকি? 766 আসো? প্রেজেন্ট স্যার, 766। 416, ইয়েস স্যার 499, 545, 612, Yes, sir.